2025-এর জন্য গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হলো নদী থেকে 3 মার্কের, যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলো আলোচনা করো, অথবা সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না, সব নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না, বা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। কোশ্চিন সব কয়টাই আলাদা অথবা দিয়ে বলছি, কিন্তু ওদের উত্তর হবে একটাই অ্যান্সার, যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলো আলোচনা করো। তো প্রথমে আমাদের জানতে হবে যে বদ্বীপ কাকে বলে। এর আগে আমরা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেখানে বদ্বীপ কাকে বলে সেটা আমরা জানছি। তাহলে বদ্বীপটা হলো নদীর একেবারে নিম্ন গতিতে সৃষ্ট একটা ভূমিরূপ। কি হয় যে নদী আসতেছে, এখানে যে এরকম ব আকৃতির, মাত্রাহীন ব আকৃতির যে ভূমিরূপ গঠিত হয় সেটাকে বদ্বীপ বলে। কি যে নদীর যেখানে একেবারেই নদীর গতিবেগ একেবারেই থাকে না, মোহনার সমুদ্রের কিছুটা আগে বা মোহনার সন্নিকটে যেখানে নদীর বিভিন্ন ধরনের নুড়ি বালি কাকর বয়ে নিয়ে এসে সঞ্চিত করে মাত্রাহীন ব অক্ষরের মতো ভূমিরূপ গঠন করে, তাকে বলা হয় বদ্বীপ। তাহলে একে বলা হয় বদ্বীপ। তাহলে বদ্বীপ যেহেতু এখানে গঠিত হচ্ছে, তাহলে মেন প্রসেসটা কোথায় হবে? নদীর একেবারে নিম্ন অংশে। ধরো তোমাদের একটা বিল্ডিং তৈরি করছে, যদি কোনো মিস্ত্রি বিল্ডিং তৈরি করে, বা তোমরা বাড়িতেও যদি বাড়ি তৈরি করো, তার জন্য কি কি প্রয়োজন হবে? তার প্রয়োজনীয় জিনিসগুলো কি কি হবে? এক, জমি থাকতে হবে। দ্বিতীয়ত, টাকা থাকতে হবে। তৃতীয়ত, সেখানে বালি, তারপরে পাথর, সিমেন্ট, রড, মজুর, মেন পয়েন্ট হচ্ছে মজুর, মিস্ত্রি, এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস, এগুলো লাগবেই। তারপরে তোমার একটা বিল্ডিং বা একটা বাড়ি বা একটা ফ্ল্যাট তৈরি হবে। সেরকমই বদ্বীপ গঠনের কিছু অনুকূল পরিবেশ আছে, বা প্রয়োজনীয় কিছু পরিবেশ আছে যেগুলো থাকা একান্ত জরুরি, যেগুলোর কারণেই বদ্বীপ গড়ে ওঠে। তো আমরা দেখব সেগুলো কি কি। প্রথমত হচ্ছে পলির পরিমাণ। পলির পরিমাণটা কি? যদি নদীটা দীর্ঘ হয়, একদম পুরা দীর্ঘ হয়, তাহলে কি হবে? এই অনেকগুলো এর ক্ষয় কাজটা বেশি হবে। নিম্নগতি, মধ্যগতি, তারপরে তোমার উচ্চগতি সব যদি লক্ষ্য করা যায়, তাহলে এর কি হবে? যদি পথটা দীর্ঘ হয়, তাহলে অনেক কিছু লোড করে নিয়ে যাবে। ধরো শিলিগুড়ি থেকে তোমার রায়গঞ্জ একটা বাস যাচ্ছে, তাহলে যদি ওর জার্নিটা বেশি হয়, তো কামাইটা বেশি হবে। ঠিক সেরকমই নদীর যদি সুদীর্ঘ হয়, তাহলে পলির পরিমাণটা বেশি হবে, এবং নদী সহজে সেখানে বদ্বীপ গড়ে উঠবে। তাহলে পলির পরিমাণ, যদি নদী সুদীর্ঘ হয়, নদী সুদীর্ঘ হলে পলির পরিমাণও বেশি, তার সাথে পলির পরিমাণও বেশি আসবে, তাহলে সহজে বদ্বীপ গঠন হবে। তাহলে ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট, সমুদ্র জলের লবণতা। এবার যদি সমুদ্র জলে লবণের পরিমাণটা, যেখানে মোহনার সন্নিকটে যে সমুদ্র জলের যদি লবণতা বেশি থাকে, তাহলে কি হয় যে সেখানে অবক্ষেপণ কার্য বৃদ্ধি পায়। মানে সেই লবণাক্তর কারণে অবক্ষেপণ কাজটা বৃদ্ধি পায়, যার ফলে এই মোহনায় কি হয়? বদ্বীপ গড়ে ওঠে। তাহলে এটা সমুদ্র জলের লবণতা। নদীর স্রোত কম। যদি নদীর স্রোত কম থাকে, স্পিডটা কম থাকে নদীটার, তাহলে এখানে যদি ধরো এটা এখানে তোমার জলটা এখানে আছে, এটা এখানে যদি এরকম করা থাকে, সমতল থাকে, তাহলে স্পিডটা কি কম হবে। আর যদি এরকম করা থাকে, তাহলে স্পিডটা বেশি হবে। তাহলে যদি নদীর স্রোতটা কম হয়, গতিবেগ কম হয়, নদীর স্রোতের গতিবেগ কম হয়, তাহলে সহজেই কি হয়? বদ্বীপ গড়ে ওঠে। নদী মোহনায় সহজে বদ্বীপ গড়ে ওঠে। চলে গেল তোমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? সমুদ্রের ঢাল কম। সমুদ্রের ঢাল কম। এবার সমুদ্রের ঢাল কমটা কিরকম? যে যেখানে নদী এসে মিশবে, ধরো এখানে নদীটা এখানে এসে মিশবে, এখানে এসে মিশবে, তো এখানে কি হবে? এই যে নদীর ঢালটা এখানে এই জায়গাটাতে নদীর ঢালটা কম হতে হবে।
তার মানে এই যে দেখতে পাচ্ছ এটা নদীর কি খাড়া ঢাল, এই ঢালটাকে কম হতে হবে, তাহলে কিরকম হতে হবে, এরকম হতে হবে, আমার হাতটা দেখছো। তাহলে এই ঢালটা যেটা ছিল এখানে, তাহলে কি হবে, যে সমুদ্রের কাছে ঢালটা, সমুদ্রের কাছে যদি ঢাল এরকম থাকে, তাহলে কি হবে, সেটা সেই পলিটা গড়িয়ে একদম কোথায় চলে যাবে, সমুদ্র গর্ভে চলে যাবে। এবার যদি ঢাল কম থাকে, এরকম থাকে, তাহলে পলিটা কি হবে, এখানে সঞ্চিত হবে। তাহলে সমুদ্রের ঢাল কম, যদি মোহনার কাছে যেখানে নদী এসে মিলিত হবে, যদি সমুদ্রের ঢাল কম হয়, এবং সমুদ্রের ঢাল কম হতে হবে, সমুদ্রের ঢাল কম হলে পলি সহজে সঞ্চিত হয়, না হলে সমস্ত পলি সমুদ্র গর্ভে পতিত হয়ে যায়। চলে গেল সমুদ্রের ঢাল। থার্ড পয়েন্ট, বিপরীত দিকে বায়ু প্রবাহ। এবার আমরা যদি ধরো সাইকেল নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, আমাদের যদি বায়ু প্রবাহটা বা হাওয়াটা যদি আমাদের সাথে সাথে বয়, তাহলে কি আমাদের পেট্রোল কম দিতে হবে, আমাদের শক্তি কম খরচ হবে, এবং তাড়াতাড়ি আমরা স্পিডে যাব। যে স্পিড ছিল আমাদের 20, সেখানে আমাদের স্পিড হয়ে যাবে 40 বা 50 হয়ে যাবে, আমাদের বেশি খাটতেই হবে না। তাহলে কি স্পিডটা বেশি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি চলে যাব, কি করব, তাড়াতাড়ি চলে যাব। তাহলে যদি আমাদের সেই হাওয়াটা যদি উল্টো দিকে হয়, তাহলে কি হবে, আমাদের ধীরে 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 যেতে হবে। তাহলে ধীরে ধীরে গেলে কি হবে, মানে যেই জিনিসটা আমরা মানে অবজার্ভ করব যে সেখানে শক্তিটা বেশি খাবে, তাহলে কি হবে, যদি বিপরীত দিকে বায়ু প্রবাহ হয়, তাহলে নদীর যে মনে কর গতিবেগটা সেটা কমে যায়, নদীর গতিবেগটা কমে যায়, মানে জলস্রোতটা থাকে সেটা কমে যায়। ফলে কি হয়, ধীরে ধীরে নদীর উল্টো দিকে বায়ু প্রবাহের কারণে নদী সহজে তার যে সঞ্চিত পদার্থগুলো সেগুলো কি করতে পারে, সেই সঞ্চিত পদার্থগুলো বদ্বীপ গঠনে উপকরণ হিসাবে ইউজ করতে পারে বা ব্যবহার করতে পারে। তোমাদের এখানে এই বিপরীত দিক যে মোহনায় যদি হয়, সেটা কি হয়, যে যদি বিপরীত দিকে বায়ু প্রবাহ, নদী স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহ হলে বদ্বীপ গঠনের সহজ হয়, কাজটা সহজ হয়, বদ্বীপ গঠনে কাজটা সহজ হয়। জোয়ার ভাটার প্রকোপ হলে, প্রকোপের জন্যে জোয়ার ভাটার প্রকোপ কম থাকলে বদ্বীপ সহজে গড়ে ওঠে। জোয়ার ভাটা কিরকম, যে জোয়ার ভাটা হলে কি হবে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, যাচ্ছে নামছে না। ধরো আমরা একটা তোমার বালতিতে জল রাখছি, সেখানে পাথর ছুঁড়তেছি, উঠলো আবার নিচে চলে গেল, আবার মারলাম আবার এটাই তো জোয়ার ভাটা। যদি জোয়ার ভাটার প্রকোপটা কম থাকে, যদি সেখানে আমরা পাথর না মারি, ছোট ছোট পাথর মারি, তাহলে সেখানে কি জলটা লাফায় উপরে উঠবে কি, সেখানে উঠবে না। যেহেতু উঠবে না, সেই কারণে জোয়ার ভাটার প্রকোপ কম থাকলে কি হয়, যে বদ্বীপ সহজেই গড়ে ওঠে। জোয়ার ভাটার প্রকোপ কম থাকলে বদ্বীপ সহজে গড়ে। সমতল ভূমি, অবশ্যই মেন পয়েন্ট এটা কি, যে নদীর মোহনার সন্নিকটে সমতল ভূমি একান্ত থাকা জরুরি, কারণ সেখানে যদি সমতল ভূমি না থাকে, তাহলে সেখানে বদ্বীপ গড়ে ওঠা মুশকিল। তাহলে সমতল ভূমি, মোহনার সন্নিকটে সমতল ভূমি থাকা জরুরি, এবং মোহনার সন্নিকটে সমতল ভূমির জন্যই বদ্বীপ সহজে গড়ে উঠতে পারে। তাহলে আমরা দেখলাম যে বদ্বীপের গঠনের বা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ যেগুলো, সেগুলো হচ্ছে, এক হচ্ছে পলির পরিমাণ, দ্বিতীয় হচ্ছে সমুদ্র জলের লবণতা, তৃতীয় হচ্ছে নদীর স্রোত কম, সমুদ্রের ঢাল কম, বিপরীত দিকে বায়ু প্রবাহ, জোয়ার ভাটা, সমতল ভূমি। এই মেন কোশ্চেনগুলো, মানে এই পয়েন্টগুলো তোমরা যদি ভালোভাবে লিখতে পারো, 3 নম্বর দিবে 110%।